মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। অ্যাম্বুলেন্স! অ্যাম্বুলেন্স! বাঁচাও বাঁচাও আমাদের। রাস্তার পাশেই একটা জলসত্র। কমলা সেদিকে এগোনোর আগেই রেল লাইনের দিক থেকে চিৎকার ভেসে এলো। কি হলো? সবাই এমন ছোটাছুটি করছে কেন? যে যেদিকে পারছে দিক বেদিক জ্ঞান শূন্য হয়ে পালাচ্ছে। কি হলো? কমলা জলের কথা ভুলে গেল, ছুটতে লাগলো রেল লাইনের দিকে। রেল লাইনের পাশের রাস্তায় বিশাল কিছু একটা জিনিস দাউ দাউ করে জ্বলছে। কি জ্বলছে? সেই আগুনের ধোঁয়ায় কালো হয়ে যাচ্ছে চারপাশ। ভালো করে কিছু দেখাই যাচ্ছে না। কানাই দাদারা কোথায়? ওই তো, ওটা কানাই দাদা না? কমলা আরেকটু এগোতেই কানাইলালকে দেখতে পেল। কানাইলাল উদ্ভ্রান্তের মতো একজন রক্তাক্ত অসহযোগীকে সরিয়ে আনছিলেন। ওকে দেখেই চিৎকার করে বললেন, কমলা, কমলা, বাচ্চাগুলো কোথায়? আমি তো জল আনতে গেছিলাম। কি হয়েছে কানাই দাদা? উত্তর দেবার জন্য দাঁড়ানোর উপায় নেই। কানাইলাল চলতে চলতেই বললেন, কাটিগড়া থেকে 9 জন বাঙালিকে অ্যারেস্ট করে একটা বেডফোর্ড ট্রাকে করে এই রাস্তা দিয়ে পুলিশ নিয়ে যাচ্ছিল। আমরা দেখে আরো জোরে স্লোগান দিচ্ছিলাম। তার মধ্যে কে যেন ট্রাকটায় আগুন লাগিয়ে দিল, আর তারপরই পুলিশ গুলি করতে শুরু করেছে। গুলি? হ্যাঁ হ্যাঁ, একটানা গুলি চালিয়ে যাচ্ছে ওরা। তুই তুই যাস না ওদিকে, আমি এই ছেলেটাকে শুইয়ে দিয়ে আসছি। তুই তুই এখানেই দাঁড়িয়ে থাক। তা আবার হয় নাকি? ছোট ছোট ভাই বোন আর ভাগ্নে বসে আছে রেল লাইনে। আমাকে আমাকে এক্ষুনি সেখানে যেতে হবে। কমলা রুদ্ধশ্বাসে ছুটল প্ল্যাটফর্মের দিকে। ওর বুকের ভেতরটায় যেন একটা ঘন্টা বাজছে জোরে জোরে। ঘামের সঙ্গে মিশে অস্থির লাগছে রোগা শরীরটা। স্টেশনের কাছে পৌঁছে ও থরথর করে কাঁপতে লাগলো। চারিদিকে হাহাকার, পাথরের প্ল্যাটফর্ম রক্তে রঙিন হয়ে উঠেছে। কয়েকটা দেহ মাটিতে ছড়িয়ে ছিটিয়ে মৃত্যু যন্ত্রণায় ছটপট করছে। কেউ নিঃশ্বাস নিচ্ছে ধুকপুকিয়ে, কেউ আর কিছুই করতে পারার অবস্থায় নেই। চারিদিকে শুধু চিৎকার। অ্যাম্বুলেন্স! অ্যাম্বুলেন্স! ওদিকে গুলি চলছে সমানে, দূর থেকে ধুলোর ঘূর্ণি উঠছে। লোকজন চিৎকার করে পালাচ্ছে। কারো জামা ছেড়ে গেছে, অনেকের মুখে গায়ে লেগে আছে রক্ত। হঠাৎ হঠাৎ গুলি ছুটে আসছে, আর কাটা কলা গাছের মতো পড়ে যাচ্ছে অসংখ্য মানুষ। উদ্ভ্রান্ত চোখে এদিক ওদিক তাকাতে তাকাতে কমলা হঠাৎ মঙ্গলাকে দেখতে পেল। ওই তো মঙ্গলা মাটিতে পড়ে আছে। ওকে মারিয়েই পেরিয়ে পালিয়ে আসছে কেউ কেউ। সবাই পালাতে উদ্গ্রীব। মাটির দিকে কারোর নজর নেই। কমলার বুক হিম হয়ে গেল। মঙ্গলা ধুলো মাটিতে গড়াগড়ি খাচ্ছে, দুহাত তুলে চিৎকার করছে। ও পাগলের মতো ছুটল। কেউ মঙ্গলাকে তুলছে না, উল্টে গুলি বৃষ্টি থেকে সবাই নিজেকে বাঁচাতে ব্যস্ত। চারপাশে শুধু বিশৃঙ্খলা। পুলিশের পোশাক পরা লোকেরা বন্দুকের পুঁদো আর লাঠি দিয়ে এলো পাথাড়ি মারছে ছেলে মেয়েগুলোকে। মঙ্গলা! কমলা ছুটে গিয়ে ভিড় সরিয়ে বোনকে বুকে তুলে নিল। মঙ্গলা, মঙ্গলা, বকুলার বাপ্পা কোথায়? ওদের কি একটা লোকের কোলে তুলে দিয়েছিলাম, ওরা চলে গেছে। দিদি, একটা মোটা পুলিশ আমাকে মারলো, আমি উঠতে পারছি না। দিদি, তুই আমাকে বাঁচা, আমার গা গুলাচ্ছে, খুব ব্যথা। বলতে বলতে হড়হড় করে বমি করে ফেলল মঙ্গলা। কমলা উবু হয়ে বসে বোনকে ওপর থেকে ছাতার মতো জড়িয়ে ধরল। পাশ দিয়ে এদিক ওদিক ছুটে পালাচ্ছে লোকজন। একটা গুলি যেন একদম পাশ দিয়ে চলে গেল। প্রচন্ড শব্দে কানে তালা লাগলো যেন। আমি আছি বোন, তোকে আগলে রয়েছি। আমি তোর কিচ্ছু হতে দেব না। চল, আস্তে আস্তে ওঠ। আমি ধরছি তোকে। দাঁড়া, একটু থিতিয়ে যাক ভিড়টা। বলতে বলতে আচমকা একটা ঝাঁকুনি, আর প্রায় সঙ্গে সঙ্গে ওর চারপাশটা কেমন নিভে এলো। একটা গুলি ছুটে এসেছে ওর চোখ নিশানা করে, এসে ফোড়ো ফোড় করে দিয়েছে সেই চোখটাকে। কমলা আর কিছু বলতে পারল না। মুখ থেকে এক ফোঁটাও শব্দ বেরোলো না। শরীরটা ঢলে পড়ল মঙ্গলার ওপর। চোখ মুখ থেকে ফিনকি দিয়ে ঝরতে শুরু করলো রক্ত।
মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালোজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। শুনছেন 2025 সালে দেবারতী মুখোপাধ্যায়ের লেখা রোমাঞ্চকর উপন্যাস উল্লাসকর, যেটি প্রকাশিত হয়েছে দ্বীপ প্রকাশন থেকে। উল্লাসকর দত্ত ইতিহাসের হারিয়ে যাওয়া নায়ক, হারিয়ে যাওয়া প্রেমিক। কেমিস্ট্রির বিদ্যা কাজে লাগিয়ে উল্লাসকর যে হাতে বোমা বানাতেন, সেই হাতেই আদরে বুকে তুলে নিয়েছিলেন প্যারালাইজড বাল্য প্রেমিকাকে। এই মহাবিপ্লবী ও প্রেমিক উল্লাসকর দত্তের অবিশ্বাস্য জীবন নিয়েই দেবারতী মুখোপাধ্যায়ের এই উপন্যাস উল্লাসকর, দেশভাগ এবং বোমা বিপ্লব প্রেমের মহাকাব্য। শুনছেন উল্লাসকর পর্ব 1। কে এই ঢন্দি বা কমলা? কোথায় ঘটেছে এই নির্মম হত্যালীলা? তা জানতে হলে সেই দিনের গোড়ায় ফিরে যেতে হবে। দিনটা 19শে মে, সাল 1961। আর ঘটনার জায়গা হল উত্তর পূর্ব ভারতের আসাম রাজ্যের ছোট্ট শহর শিলচর। আসামের বরাক উপত্যকার বুকে নিবিড় সবুজে ঘেরা এই শিলচর শহর আজ যেন হঠাৎ কোনো প্রাচীন আগ্নেয়গিরির মতো জেগে উঠেছে। ঘন বেতবন, সুপুরি গাছের সারি আর দূরের পাহাড়ি ছায়ায় ঢাকা শিলচর আজ নিস্তব্ধ নয়। প্রতিটি গলিতে, প্রতিটি বটগাছের নিচে, প্রতিটি গরুর গাড়ির চাকার ধুলোয় বিদ্রোহ থমথম করছে। ভোরবেলা থেকে গোটা শহরে ত্রাহি ত্রাহি রব। কাতারে কাতারে লোক ছুটে চলেছে শিলচরের এ প্রান্ত থেকে ও প্রান্তে, খালি পায়ে, লাঠি হাতে, ছোট ছোট শিশুদের কাঁধে বসিয়ে। সরু সরু কাঁচা রাস্তায় গরুর গাড়ি, পায়ে হাঁটা মানুষের ভিড়। উঠছে ধুলো, কিন্তু সেই ধুলোয় ঢাকা মুখগুলো অনমনীয়। মাথায় গামছা বাঁধা কৃষক, ঘোমটার আড়ালে গৃহবধূ, স্কুলের ইউনিফর্ম গায়ে সদ্য বড় হওয়া ছেলে মেয়ে। সবার চোখেই অনড় জেদ, মুখে একটাই কথা, অফিস, বাস, ট্রেন সবকিছু আজ অচল করতে হবে, না হলে কিছুতেই রাজ্য সরকারকে টলানো যাবে না। শহরের গা ঘেঁষে চলা বরাক নদী ও তার ঢেউ যেন আজ কোনো অজানা সঙ্গীত বয়ে নিয়ে যাচ্ছে। কাকডাকা ভরে কুয়াশার চাদর ভেদ করে যেন গোপনে শুনে নিচ্ছে মানুষের রক্ত গরম কথাবার্তা। বাতাসে মিশে আছে কাঁচা বাঁশ আর কাঁঠালের গন্ধ। যেন প্রকৃতিও জানে আজকের সকালটা আর 5টা সকালের মতো নয়। শিলচরের বিলপাড়া এলাকার এক ভাড়া বাড়িতে জোরে জোরে এসে কড়া নাড়লেন এক যুবক, সঙ্গে হাঁক ডাক, কমলা, কমলা, বাড়ি আছিস? বার কয়েক ডাকার পর একটা মেয়ে বেরিয়ে এলো, রোগা পাতলা শ্যামবর্ণা, বয়স আন্দাজ 15-16। মাথার দুদিক দিয়ে সরু পাহাড়ি নদীর মতো নেমেছে বিনুনি, পরনে মলিন শাড়ি। দারিদ্র্যের ছাপ স্পষ্ট, কিন্তু তার চোখ দুটো উজ্জ্বল। কানাই দাদা, আপনি আবার কষ্ট করে আসতে গেলেন কেন? আমি তো যাচ্ছিলামই। এলাম তো কি হলো, নে চল, আর দেরি করিস না। লতিকা, সুজাতা, মোহিত ওরা সব পাড়ার মোড়ে দাঁড়িয়ে আছে। কমলা বেরোতে গিয়েও থমকালো, ছুটে চলে গেল ভেতরের ঘরে। তারপর সঙ্গে নিয়ে এলো 3টে ছোট ছোট ছেলে মেয়েকে, প্রত্যেকেরই বয়স 10-এর নিচে। মুখের আদলে কমলার সঙ্গে বেশ মিল রয়েছে, গড়নও খুব রোগা। কানাই অবাক হলেন। এরা কে রে? তোর ভাই বোন বুঝি? ও হলো আমাদের সবচেয়ে ছোট বোন মঙ্গলা, এ ছোট ভাই বকুল, আর এই যে খুদেটা আমার বড়দির ছেলে বাপ্পা। কানাইলাল কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, এদের নিয়ে যাওয়াটা কি ঠিক হবে? বারে, আমি নিয়ে যাচ্ছি নাকি? সকাল থেকে যেই শুনেছে আমি যাব, মঙ্গলাও নেচেছে আর ওদেরও নাচিয়েছে, ওরা যাবেই। প্রায় সঙ্গে সঙ্গে বকুল নামক 7-8 বছরের বালকটি দুলে দুলে বলে উঠল, বাংলা আমার মা, বাংলা আমি চাই ধন দিদি। এই ঢন্দি আবার কি? ওরা আমায় শেষদি বলে না, বলে ঢন্দি। কানাইলাল হেসে ফেললেন। ততক্ষণে ভেতর থেকে বেরিয়ে এসেছেন প্রতিভা, কমলার মেজ দিদি, 21-22 বছর বয়স। এখানকার এক স্কুলে পড়ান। মূলত তাঁর উপার্জনেই চলে কমলাদের বিরাট সংসার। প্রতিভা একটু দ্বিধান্বিত স্বরে বললেন, কানাইদা,
সবে কাল কমলার ম্যাট্রিক শেষ হলো। শহরে সেনা এসেছে, শুনছি আজ গন্ডগোল হতে পারে। আমি ওকে বারণ করছি, কি দরকার যাওয়ার? কানাইলাল প্রতিভার দিকে তাকিয়ে শান্ত হাসলেন, বললেন, প্রতিভা, তুমি দিদিমণি, তোমার কাছে এমন কথা আমি আশা করিনি। সবাই যদি এই কথাটাই ভাবে তবে লড়বেটাকে? আমাদেরই তো লড়তে হবে। আর ম্যাট্রিক পরীক্ষার পর সবাই খেলে ঘুরে অথবা ছুটি কাটায়। সেখানে কমলা যাচ্ছে একটা ভালো কাজে। ও যখন আরো বড় হবে, এই ছোট ছোট বাচ্চাগুলো যখন বেড়ে উঠবে, নিজেদের জন্য কত গর্ব হবে বলতো। সারা জীবন মনে মনে জানবে, হ্যাঁ, সেদিন আমরাও লড়াইয়ে নেমেছিলাম। শিলচরে আগে কখনো লড়াই দেখিনি কানাইদা। আমার মায়ের মন বড্ড ছোট ওরা। আমাদের এই অবস্থান তো শান্তিপূর্ণ, প্রতিভা। হ্যাঁ, এটা লড়াই, সংগ্রাম, কিন্তু তাতে কোনো হিংসা নয়, মারামারি নয়। একেবারে বিশুদ্ধ, অহিংস, অসহযোগ আন্দোলন। তুমি কিছু চিন্তা করো না, আমি নিজে এসে ওদের দিয়ে যাব। উফ মেজদি, এত চিন্তা করিস না তো, আমি ঠিক চলে আসব। কাল বোমদাদুকে প্রণাম করে এসেছি। বোমদাদু যেতে বলেছেন? কি যে বলিস মেজদি, যিনি অন্যায় নাশ হয়ে ইংরেজ প্রফেসরকে চটিপেটা করেছিলেন, তিনি যেতে বলবেন না? বলেছেন অবশ্যই যাবি তোরা, লড়তে হবে, তবেই টুকরো হওয়া বাংলা আবার জুড়বে। তবে যা, মা স্নানে গেছে, এলে আমি রাজি করিয়ে নেব। উফ, তুই বড় পয়া মেজদি, তাই তো তোর শাড়ি পরে যাচ্ছি আজ। কথাটা বলেই কমলা জড়িয়ে ধরল প্রতিভাকে। আসছি রে, চলো সবাই, চলো। কমলা তার ভাই বোনেদের একসাথে যাই নিয়ে হৈ আমরা। হৈ করতে করতে পাড়ার মোড়ে চলে এলো। সেখানে আরো ২০-২২ জন ছেলেমেয়ে দাঁড়িয়ে রয়েছে। রাস্তার আরেকদিকে আরো শখানেক ছেলেমেয়ের ভিড়। কানাইলাল গিয়ে দাঁড়ানো মাত্র গুঞ্জন থেমে গেল। কানাইলাল সামনের উঁচু জায়গাটায় এসে দাঁড়ালেন। ভাই বোনেরা, তোমরা কি সবাই জানো আমরা এখন কোথায় যাব? স্টেশনে। ঠিক, কিন্তু কি হবে সেখানে? কোনো রেলগাড়ি যেতে দেব না। অনেকে অনেক রকম ভাবে আরো কিছু বলতে শুরু করলো। কোলাহল এমন তীব্র হয়ে উঠল যে কিছুই শোনা গেল না। কানাইলাল আবার হাত তুললেন। থামো, থামো সকলে। আমি সংক্ষেপে আরেকবার বলে দিচ্ছি, সবাই চুপ করে শোনো। 1 বছর আগে আসাম বিধানসভায় একটা বিল পেশ হয়েছে, যাতে বলা আছে এবার থেকে অসমীয়া ভাষাই আসামের একমাত্র সরকারি ভাষা হিসেবে গণ্য হবে। অথচ তোমরা নিশ্চয়ই জানো, আসামের মোট জনসংখ্যার প্রায় 30% বাঙালি। বিশেষ করে আমাদের এই বরাক উপত্যকায় কাছাড়, করিমগঞ্জ আর হাইলাকান্দি, এখানে বাংলাভাষীর সংখ্যা 70 থেকে 80 ভাগ। সুরমা উপত্যকার সিলেট পূর্ব পাকিস্তানে চলে যাওয়ার পরেও কাছাড়ের সমতল ভূমি ও শহরাঞ্চলে বাংলাভাষী মানুষের আধিক্য বজায় রয়েছে। এখন শুধুমাত্র অসমীয়া ভাষাকে গোটা রাজ্যতে সরকারি ভাষা করার অর্থ বিপুল সংখ্যক বাঙালির উপর অন্য ভাষা চাপিয়ে দেওয়া। তাই প্রথম থেকেই আমরা এই বিলের প্রতিবাদ করেছি। কিন্তু তারপরেও রাজ্য সরকার একরকম গায়ের জোরে গত অক্টোবরে এই বিল পাশ করেছে। বাকিটা মোহিত বলবে। পাশ থেকে মোহিত নামের লম্বা চওড়া এক যুবক উঠে দাঁড়ালেন। ভাই এবং বোনেরা, তোরা জানিস আমরা কিন্তু তারপরেও দমে যাইনি, বরং আন্দোলন আরো তীব্র হয়েছে। আমাদের এই বরাক উপত্যকায় আমরা গণসংগ্রাম পরিষদ তৈরি করেছি। গত মাসে আমাদের শিলচর, হাইলাকান্দি আর করিমগঞ্জে সংকল্প দিবস পালনও করেছি। 2 সপ্তাহ ধরে আমাদের পদযাত্রাও চলেছে। সব মিলিয়ে 200 মাইলেরও বেশি হেঁটেছি আমরা। গ্রামে গ্রামে গিয়ে বুঝিয়েছি এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা, কিন্তু তাতেও সরকারের টনক নড়েনি। অবশেষে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আজকের গোটা দিন বরাক উপত্যকাকে স্তব্ধ করে দেব আমরা। কোথাও কোনো কাজ হবে না। এতক্ষণ সবাই চুপ করে শুনছিল। এবার সামনে থেকে একটা ছেলে উঠে বলল, সরকার তো ভয় পেয়েছে, না হলে 2 দিন আগে থেকে সেনা পাঠায়। সারাদিন তারা শহরে মার্চ করছে। আসলে আমাদের ভয় দেখাতে চাইছে। ভয় দেখানোটা তাদের কাজ, ভয় না পাওয়াটা আমাদের।
শুধু তাই নয়, গতকাল আমাদের প্রধান 3 নেতা নলিনীকান্ত দাস, রথীন্দ্রনাথ সেন, বিধুভূষণ চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও আমাদের আজ দেখিয়ে দিতে হবে যে নেতারা জেলে থাকলেও আমরা বাইরে রয়েছি। আজ সূর্যোদয় থেকেই হরতাল শুরু হয়ে গেছে। করিমগঞ্জে, হাইলাকান্দিতে কিংবা আমাদের এই শিলচরে কোথাও কোনো সরকারি অফিস আদালত খুলতে দেওয়া হয়নি। সব জায়গায় বাঙালিরা বসে আছে, আর আমরা সবাই মিলে এখন যাব ট্রেন আটকাতে, যাতে একটা ট্রেনও না যেতে পারে। ওরা আমাদের উপর দিয়ে ট্রেন চালিয়ে দেবে না তো কানাইদা? দিলে দেবে, মায়ের জন্য বুক দিবি, হয় কি? কিন্তু তুমি তো রেলেই চাকরি করো, সরকারি চাকরি। তোমার চাকরি যদি চলে যায়? গেলে যাবে, ভুলে যেও না আমাদের এই ছোট্ট শিলচরে আজও এমন একজন মানুষ থাকেন যিনি তার গোটা জীবনটাকেই উৎসর্গ করে দিয়েছিলেন দেশের জন্য। বানিয়েছিলেন বোম, উড়িয়ে দিতে চেয়েছিলেন বিদেশি অত্যাচারকে। যিনি আজও আমাদের প্রতিনিয়ত সাহস জুগিয়ে যাচ্ছেন, তিনি আমাদের সবার প্রিয় বোম দাদু। আজ তিনি ভালো করে হাঁটতে পারেন না, কিন্তু আজও অন্যায়ের প্রতিবাদে চোখ দুটো জ্বলে ওঠে। পায়ের কাছে গিয়ে বসলে হাজার বিপদেও কোথা থেকে যেন এক রাশ সাহস এসে জড়ো হয়। আজও বোমদাদু স্বপ্ন দেখেন অন্যায়ভাবে চিড়ে দেওয়া বাংলা একদিন আবার জোড়া লাগবে। তোমরাই বলো, কে তিনি? তবে আমরা কি চেয়েছে? আমরা হলাম মহা বিপ্লবী উল্লাসকরের প্রতিবেশী। ভয় পাওয়া আমাদের মানায় না। আর দেরি নয়, চলো সবাই বাংলার জয়গান গাইতে গাইতে চলো স্টেশনের দিকে। সকাল থেকে একটাও ট্রেন বেরোতে পারেনি। বাংলা ভাষা জিন্দাবাদ। আমাদের মুখ থেকে বাংলা ভাষাকে নেওয়া চলছে না, চলবে না। এরপর ছাত্রছাত্রীদের বিশাল দলখানা বাঁধ ভাঙা স্রোতের মতো ছুটে চলল শিলচর স্টেশনের দিকে। স্কুল কলেজের ছেলেমেয়েগুলোকে নেতৃত্ব দিয়ে নিয়ে চলেছিলেন কানাইলাল, মোহিত, সনাতন আর হিতেনের মতো মধ্য-30-এর যুবকরা। শিলচরের তারাপুর এলাকায় অবস্থিত শিলচর রেল স্টেশনটি ছোট হলেও বহু পুরনো। ব্রিটিশ আমলে তৈরি আসাম বেঙ্গল রেলওয়ের প্রথম রেল স্টেশন। এই স্টেশন থেকেই একসময় বরাক উপত্যকা রেলপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়েছিল। ওরা হৈ হৈ করতে করতে সেই রেল লাইনে গিয়ে বসে পড়ল। আমাদের একটাই দাবি, সারাদিন কোনো ট্রেন যাবে না। যাবে না, আমরা যেতে দেব না। কাঠফাটা রোদের তেজ বাড়ছে। রেল লাইনের পাশ দিয়েই পাকা রাস্তা, সেখান দিয়ে মাঝে মাঝে গাড়ি যাচ্ছে। কৌতূহলী বহু চোখ উঁকি মেরে দেখছে এইসব ছেলে মেয়েদের। কানাইলাল, হিতেন, মোহিতরা ঘুরে ঘুরে খেয়াল রাখছিলেন। কমলা এদিকে তাকাতেই ছোট ভাই বকুল জিভ দিয়ে ঠোঁট চেটে বলল, খুব জল তেষ্টা পেয়েছে রে দিদি। ইস, তাড়াহুড়োয় জল আনা হয়নি। এই তো প্ল্যাটফর্ম, জল আছে না দিদি? আছে, কিন্তু রেলের বিরুদ্ধে প্রতিবাদ করতে এসে রেলের জল খাওয়া যাবে না। মঙ্গলা, তুই ছেলে দুটোকে দেখ, আমি রাস্তার দিকে যাই, খুঁজে দেখি কোথায় জল পাই। আচ্ছা দেখ, তাড়াতাড়ি ফিরিস কিন্তু। হ্যাঁ হ্যাঁ, জল নিয়ে চলে আসছি। কমলা উঠে দাঁড়িয়ে হাঁটতে লাগলো। গতকালে ম্যাট্রিক পরীক্ষা শেষ হয়েছে। তারপর হঠাৎ করেই ও যেন অনেকটা বড় হয়ে গেছে। বাবাকে হারিয়েছে কোন ছোটবেলায়, তবু আজ তার বাবার কথাই মনে পড়ছিল। বাবা যদি আজ থাকতেন, নিশ্চয়ই গর্বিত হতেন। আরও কত কি ভিড় করে আসছে আজ কমলার মনে। নিজের মনেই ভাবছে, মা অনেক সংগ্রাম করেছে। বাবা মারা যাওয়ার পর 47-এর দেশভাগে যখন আমাদের দেশের বাড়ি সিলেট পূর্ব পাকিস্তানে পড়ে গেল, তখনও মা সেখানকার মাটি কামড়ে পড়েছিল। কিন্তু তারপর সেখানে শুরু হলো হিন্দুদের গণহত্যা। এতগুলো ছেলেমেয়েকে নিয়ে সেখানে থাকতে আর সাহস পেল না মা। শরণার্থী হয়ে চলে আসতে হলো ভারতবর্ষে। তখন আমি মোটে 5 বছরের। কাঁটাতারের এপারে আসামের কাছাড় জেলার শিলচরে এসে শুরু হলো আমাদের 7 ভাই বোনকে
বড় করে তোলার লড়াই। সেই লড়াই আজও চলছে। বর্দি আর মেজদি এখনো অনেক কষ্ট করে চলেছে। বর্দি বেনুবালা শিমুলকুড়িতে নার্সিং পড়ছে, মেজদি স্কুলে পড়ায়, আর ওরা বাকি ভাই বোন পড়াশোনা করছে। শত অভাবেও কেউ পড়া ছাড়েনি। আমার খুব ইচ্ছে ইতিহাস নিয়ে পড়ব। মেজদি বলেছে, কমলাকে সেই MA ক্লাস অবধি পড়াবো। তারপর কমলা বড় চাকরি করবে, সংসারে তখন আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। আমি স্বপ্ন দেখি একদিন প্রফেসর হব, কলেজে পড়াবো। বিদেশি শাসকদের বিকৃত ইতিহাস নয়, বোম দাদুর মতো মানুষদের চাপা দিয়ে দেওয়া ইতিহাস, যে ইতিহাস কোনো বইতে সেভাবে লেখা হয়নি আজও। ভাবতে ভাবতে কেমন আনমনা হয়ে গিয়েছিল কমলা। রাস্তার পাশেই একটা জলসত্র। কমলা সেদিকে এগোনোর আগেই রেল লাইনের দিক থেকে চিৎকার ভেসে এলো। কি হলো? সবাই এমন ছোটাছুটি করছে কেন? যে যেদিকে পারছে দিক বেদিক জ্ঞান শূন্য হয়ে পালাচ্ছে, কি হলো? কমলা জলের কথা ভুলে গেল, ছুটতে লাগলো রেল লাইনের দিকে। কমলা আরেকটু এগোতেই কানাইলালকে দেখতে পেল। কানাইলাল উদ্ভ্রান্তের মতো একজন রক্তাক্ত অসহযোগীকে সরিয়ে আনছিলেন। ওকে দেখেই চিৎকার করে বললেন, কমলা, কমলা, বাচ্চাগুলো কোথায়? আমি তো জল আনতে গেছিলাম। কি হয়েছে কানাই দাদা? কাটিগড়া থেকে 9 জন বাঙালিকে অ্যারেস্ট করে একটা বেডফোর্ড ট্রাকে করে এই রাস্তা দিয়ে পুলিশ নিয়ে যাচ্ছিল। আমরা দেখে আরো জোরে স্লোগান দিচ্ছিলাম। তার মধ্যে কে যেন ট্রাকটায় আগুন লাগিয়ে দিল, আর তারপরই পুলিশ গুলি করতে শুরু করেছে। গুলি? হ্যাঁ হ্যাঁ, একটানা গুলি চালিয়ে যাচ্ছে ওরা। তুই যাস না ওদিকে, আমি এই ছেলেটাকে শুইয়ে দিয়ে আসছি। তুই এখানেই দাঁড়িয়ে থাক। তা আবার হয় নাকি? ছোট ছোট ভাই বোন আর ভাগ্নে বসে আছে রেল লাইনে। আমাকে এক্ষুনি সেখানে যেতে হবে। কমলা রুদ্ধশ্বাসে ছুটল প্ল্যাটফর্মের দিকে। ওর বুকের ভেতরটায় যেন একটা ঘন্টা বাজছে জোরে জোরে। ঘামের সঙ্গে মিশে অস্থির লাগছে রোগা শরীরটা। স্টেশনের কাছে পৌঁছে ও থরথর করে কাঁপতে লাগলো। চারিদিকে হাহাকার, পাথরের প্ল্যাটফর্ম রক্তে রঙিন হয়ে উঠেছে। কয়েকটা দেহ মাটিতে ছড়িয়ে ছিটিয়ে মৃত্যু যন্ত্রণায় ছটপট করছে। কেউ নিঃশ্বাস নিচ্ছে ধুকপুকিয়ে, কেউ আর কিছুই করতে পারার অবস্থায় নেই। চারিদিকে শুধু চিৎকার। অ্যাম্বুলেন্স! অ্যাম্বুলেন্স! উদ্ভ্রান্ত চোখে এদিক ওদিক তাকাতে তাকাতে কমলা হঠাৎ মঙ্গলাকে দেখতে পেল। ওই তো মঙ্গলা মাটিতে পড়ে আছে। ও পাগলের মতো ছুটল। কেউ মঙ্গলাকে তুলছে না, উল্টে গুলি বৃষ্টি থেকে সবাই নিজেকে বাঁচাতে ব্যস্ত। চারপাশে শুধু বিশৃঙ্খলা। পুলিশের পোশাক পরা লোকেরা বন্দুকের পুঁদো আর লাঠি দিয়ে এলো পাথাড়ি মারছে ছেলে মেয়েগুলোকে। মঙ্গলা! কমলা ছুটে গিয়ে ভিড় সরিয়ে বোনকে বুকে তুলে নিল। মঙ্গলা, বকুলার বাপ্পা কোথায়? ওদের কি একটা লোকের কোলে তুলে দিয়েছিলাম, ওরা চলে গেছে। দিদি, একটা মোটা পুলিশ আমাকে মারলো, আমি উঠতে পারছি না। দিদি, তুই আমাকে বাঁচা, আমার গা গুলাচ্ছে, খুব ব্যথা। বলতে বলতে হড়হড় করে বমি করে ফেলল মঙ্গলা। কমলা উবু হয়ে বসে বোনকে ওপর থেকে ছাতার মতো জড়িয়ে ধরল। পাশ দিয়ে এদিক ওদিক ছুটে পালাচ্ছে লোকজন। একটা গুলি যেন একদম পাশ দিয়ে চলে গেল। প্রচন্ড শব্দে কানে তালা লাগলো যেন। আমি আছি বোন, তোকে আগলে রয়েছি। আমি তোর কিচ্ছু হতে দেব না। চল, আস্তে আস্তে ওঠ। আমি ধরছি তোকে। দাঁড়া, একটু থিতিয়ে যাক ভিড়টা। বলতে বলতে আচমকা একটা ঝাঁকুনি, আর প্রায় সঙ্গে সঙ্গে ওর চারপাশটা কেমন নিভে এলো। একটা গুলি ছুটে এসেছে ওর চোখ নিশানা করে, এসে এঁফোড় ওফোড় করে দিয়েছে সেই চোখটাকে। কমলা আর কিছু বলতে পারল না। মুখ থেকে এক ফোঁটাও শব্দ বেরোলো না। শরীরটা ঢলে পড়ল মঙ্গলার ওপর। চোখ মুখ থেকে ফিনকি দিয়ে ঝরতে শুরু করলো রক্ত। ঘটনাস্থল ততক্ষণে কুরুক্ষেত্রের রূপ নিয়েছে। অবিরাম গুলি বর্ষণ। মঙ্গলার মনে হচ্ছিল আমার শরীরে আর একটাও হাড় গোটা নেই, সব থেতলে গেছে।
ওর বুকের ওপর লুটিয়ে আছে অচৈতন্য ঢন্দি। তাজা রক্ত এসে ভিজিয়ে দিচ্ছে মঙ্গলাকে। প্রায় মিনিট দুয়েক পর কে যেন ওকে তুলে ধরল। ততক্ষণে অ্যাম্বুলেন্সের ভোঁ শোনা যাচ্ছে। মঙ্গলাকে কোলে তুলে কারা যেন ছুটতে শুরু করেছে। মঙ্গলা কোনোভাবে চোখ খুলে দেখল দিদিকে ওরা তুলে নিয়ে যাচ্ছে। দিদির মুখে খুব রক্ত, ডান চোখের জায়গায় সমুদ্রের মতন চাপ চাপ রক্ত। ওদিক থেকে চিৎকার ভেসে আসছে। কানাইদা স্পট ডেড! সনাতন, খোকন, শচীন্দ্র সবার মাথায় গুলি লেগেছে, কেউ বেঁচে নেই। মোহিত, এদের এক্ষুনি সিভিল হাসপাতালে নিয়ে যেতে হবে। মঙ্গলা শুনতে শুনতে জ্ঞান হারিয়ে ফেলল। শিলচর রেল স্টেশনে যখন এইসব ঘটনা ঘটে চলেছে, তখন সেখান থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে এক জীর্ণ বাড়িতে স্থির হয়ে আছে সময়। বাড়িটার গায়ে ছোপ ছোপ শ্যাওলা, উঠোনে আগাছা, জানালার গরাদে ঝুলে আছে মাকড়সার জাল। তার মধ্যেই একটা ঘর, কাঠের জানালা আধ ভাঙা, দরজার পাশে ঝোলানো পুরনো ক্যালেন্ডার। শিলচরের অধিকাংশ বাড়ির মতো এটাও আসাম প্যাটার্নের বাড়ি। ছোট ছোট ইট, সুরকি আর চুন মিশিয়ে গড়া দেওয়াল, কাঠের কড়িবর্গার ওপর সুরকি চুনের ঢালাই, মাথার ওপর টিনের চাল, আধপাকা বাঁশের তৈরি নলখাগড়া ইকড়া জাতীয় গুল্ম দিয়ে তৈরি বেড়া। টিনের চালে মরচে ধরেছে, দেওয়ালের চুন খসে পড়েছে। তার মাঝেই জলের দাগ, বারাক অঞ্চলে বারবার আসা বন্যার প্রমাণ। বন্যার জল একসময় এই উঠোন গিলে খেয়েছিল। জল উঠেছিল কোথাও আধা ফুট, কোথাও কোমর পর্যন্ত। ভেসে এসেছিল পচা কাঠ, কলা গাছের গোড়া, পুকুরের মরা মাছ। শুকনো দেওয়ালে এখনও তার সাদা ছোপ লেগে আছে। ঘরের ভিতরে আলোর অভাব। একদিকে কাঠের ছোট একটা তাক, কাঁচের বয়ামের উপর রাখা এক জোড়া চশমা, রয়েছে ওষুধের শিশি, পুরনো ঘড়ি। অন্য পাশে রবীন্দ্রনাথের একটা ছিঁড়ে যাওয়া বই, গীতবিতান, 3টে ইংরেজি বই। ঘরের ঠিক মাঝখানে একটা ছেঁড়া ফাটা তেরপল পাতা বিছানায় বসে আছেন এক বৃদ্ধ। তার দেহটা যেন কুঁকড়ে এসেছে। আশি ছুঁই ছুঁই হাত দুটো কাঁপছে, ঠোঁটও বিড়বিড় করছে। তার পায়ের কাছে কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে একটা বিড়াল। বিড়ালটা তুলতুলে সাদা, শুধু চোখের দুপাশে গয়নার মতো খয়েরি ছোপ। বিছানার ওই পাশে শুয়ে আছেন এক বৃদ্ধা, তার চোখ বোজা। বৃদ্ধ মাঝে মাঝেই ঝুঁকে বৃদ্ধার মাথায় হাত রাখছেন, ফিসফিস করে কি যেন বলছেন, চোখ মুখে আদর। এমন সময় ঝড়ের গতিতে ঘরে ঢুকে এলো একটা ছেলে, চুল উস্কো খুস্কো, চোখ ঠিকরে বেরিয়ে আসছে বাইরে। বোমদাদু, বোমদাদু! বৃদ্ধ চমকে উঠলেন, আধবোজা চোখে বললেন, কে? সুনীল, সুনীল এলি? ওদিকের কি খবর রে? না 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 বোমদাদু, আমি 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 জিতেন। বোমদাদু, বোমদাদু, সুনীলদা বেঁচে নেই বোমদাদু। কি? হ্যাঁ বোমদাদু, পুলিশ পুলিশ প্রচুর গুলি ছুটছিল। সুনীল দা, কানাই দা, হিতেশ দা কেউ বেঁচে নেই। প্রতিবাদীর বোন কমলার চোখেও গুলি করেছিল। ওকে 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 হাসপাতালে নিয়ে যেতে যেতেই মরে গেছে। বৃদ্ধ স্তব্ধ হয়ে গেলেন কয়েক মুহূর্ত। ঘরের বাতাসটা হঠাৎ থমকে গেল যেন। তারপর খুব ধীর নুয়ে পড়া শরীরটা সোজা করলেন তিনি। গম্ভীর স্বরে বললেন, কে কে মরেছে বললি? সুনীল, কানাইদা, হিতেশ দা, কমলা, যাকে আপনি প্যাকাটি বলে ডাকতেন। এইবার চোখ বুঝলেন বৃদ্ধ। মুখে কোনো শব্দ নেই, কিন্তু থুতনির কাছে একটা পেশি কাঁপছে তিরতির করে। গলায় শ্লেষ ঝরে পড়ল। অবিনাশি তু তদ্ধিধি যেন সর্বমিদং ততম বিনাশম বৈশ্বস্য ন কশ্চিৎ কর্তম মোহিত কর্তম মোহতি। আমাদের মারত সাহেব পুলিশ, আর এরা মরল স্বাধীন দেশের পুলিশের গুলিতে।
বাহ বাহ, ওম শান্তি, ওম শান্তি। কাতর মুখে তিনি ঝুঁকে পড়লেন পাশে শোয়া বৃদ্ধার ওপর। লীলা গো, লীলা, ভালোই হয়েছে তোমার চোখ আজ খোলেনি। বাচ্চাগুলো গুলি খেয়ে মরলো, এই দিন তোমায় দেখতে হলো না লীলা। তুমি তুমি একটু একা থাকো লীলা, আমি আসছি, আমি আসছি। কথা কটা বলেই বৃদ্ধ কাঁপা কাঁপা শরীরে উঠে দাঁড়াতে চেষ্টা করলেন। জিতেন দ্রুত গিয়ে ধরল। বোমদাদু, তুমি কোথায় যাবে? ওদের ওদের দেখতে যাব। আরে সে তো অনেক দূর, প্রায় প্রায় ক্রোশ দেড়েক তো হবেই। আরে তুমি তো মিনিট খানিকের বেশি হাঁটতেই পারো না। বড় বকছিস তুই, আজ আমি পারবো। আমায় আমায় ভালো করে ধর, কে রে, ধর। বৃদ্ধ হাতড়ে হাতড়ে লাঠিখানা তুলে নিলেন হাতে। শরীর থরথর করে কাঁপছে। চল, মনা খেতে গেছে, আসতে দেরি হবে। তোদের দিদিমার কাছে কাউকে একটা পাঠিয়ে দিস। বিড়ালটা একবার লেজ নাড়িয়ে কাছে এসে পায়ে মুখ ঘষল। ও ও হ্যাঁ, মিনি তো রইল। মানুষের চেয়ে জানোয়ার ভালো। মিনি, তোর মাকে দেখিস। আমি এক্ষুনি আমার দিদিকে পাঠিয়ে দিচ্ছি বোমদাদু, কিন্তু এতটা পথ, রাস্তায় প্রচুর পুলিশ, তুমি যেতে পারবে? বৃদ্ধ যেন শুনতেই পেলেন না। পায়ের আঙুলে মেঝেতে ভর দিয়ে উঠে দাঁড়ালেন। ওপরের দিকে তাকিয়ে থেমে থেমে বললেন, তোমার কাছে কোনো দিন কিছু চাইনি। অনেক ছেলে মেয়ে আগে মরেছে, তারপর মিথ্যে স্বাধীনতার নামে দেশ ভাগ করেছে ওরা। কেউ এই দেশ ভাগ চায়নি। বাংলাকে ইচ্ছে মতো কেটে দুভাগ করেছে বারবার, খুবলে খুবলে জুড়েছে এদিক ওদিক। আর এখন আবার তোমার ছেলে মেয়েরা মরছে। মাগো, আজ আমায় উঠে দাঁড়ানোর শক্তি দাও মা। জিতেন আর বাধা দেওয়ার চেষ্টা করল না, কারণ সে জানে বোমদাদু উঠে দাঁড়িয়েছেন মানে তিনি আর থামবেন না। বাড়ি থেকে দাদুকে নিয়ে বেরিয়েও হাঁক দিল, দিদি, তুই এখানে আয় একবার। দিদিমা একা আছেন, মনাদাকে দেখতে পাচ্ছি না। রাস্তায় চলা শুরু করতেই বৃদ্ধের পায়ের নিচে মাটিটা যেন একটু কেঁপে উঠল। প্রখর রোদে মাথা টলে গেল, তবু হাতের লাঠিতে ভর দিয়ে এক ধাপ করে এগিয়ে চললেন তিনি। বিড়বিড় করছেন কিছু, আর কেউ কিছু না বুঝলেও বৃদ্ধের মন পিছিয়ে যাচ্ছে অনেকগুলো বছর। তার প্রতিটা পা এক একটা স্মৃতি। এ পথে হাঁটা নয়, এক পা করে স্মৃতির সরণি বেয়ে কিছুটা হাঁটা। ছোটবেলায় কালীকচ্ছ গ্রাম, প্রেসিডেন্সি কলেজে কেমিস্ট্রির ক্লাস, কলেজ স্ট্রিটে বইয়ের দোকান, পিকরিক অ্যাসিড, দেওঘরের বাড়ি, আন্দামানের পচা জল, ইলেকট্রিক শকে কেঁপে কেঁপে ওঠা, মাদ্রাজের পাগলা গারদ, লীলার সিঁথিতে অন্য কে যেন এসে সিঁদুর পরিয়ে দিয়ে যাচ্ছে, পিজি হাসপাতালে প্যারালাইজড বিধবা লীলা, গ্রেট ক্যালকাটা কিলিং, শিলচর স্টেশনে তরতাজা লাশ। কত স্মৃতি, যেন মস্তিষ্কের এক একটা কোষে এক একটা বায়োস্কোপ। তারা নিজে নিজেই দৃশ্য পাল্টে চলেছে। তন্ময় চোখে বৃদ্ধ হাঁটছেন স্বাধীন ভারতের রাজপথে। স্নায়ুর অসুখ বহুকাল আগে থাবা বসালেও দেহের কাঠামো এখনও তেমন ভাঙেনি। উচ্চতা 6 ফুট ছাড়ায় আজও। পরনে সাদা ধুতি, গায়ে ধূসর মলিন ফতুয়া। তার বাহু ধরে রয়েছে জিতেন,
রাস্তায় কয়েক মিটার অন্তর অন্তর ঠিক ঠিক করছে পুলিশ, আধা সেনা। সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত মুখে ফিসফাস করছে। দ্রুত পা চালিয়ে চলে যাচ্ছে নিজের বাড়িতে। তারই মধ্যে কেউ কেউ থমকে দাঁড়িয়ে পড়ছে বৃদ্ধকে দেখে। কিছু মানুষ এগিয়ে এসে বৃদ্ধের পা ছুঁচ্ছে। তাদের চোখে সম্ভ্রম, বিস্ময় আর শ্রদ্ধা। কিছুটা পথ আসার পর উল্টো দিক থেকে আর একটা মেয়ে ছুটতে ছুটতে এলো। সে বলল, জিতেনদা, স্টেশনে নয়, বোমদাদুকে সিভিল হাসপাতালে নিয়ে চলো, ওদের ওখানেই রেখেছে। বলার সময় মেয়েটার গলাটা কেঁপে গেল। বৃদ্ধেরই পাড়ার মেয়ে। এরা সকলে পালা করে বৃদ্ধের বাড়িতে ওষুধপত্র পৌঁছে দেয়। ভালোই হলো, রাস্তা অর্ধেকেরও কমে গেল। সামনেই সিভিল হাসপাতাল, একটু জিরিয়ে নেবেন বোমদাদু? না, সিভিল হাসপাতালে ঢোকার পথ লোকে লোকারণ্য। গোটা শিলচর যেন ভেঙে পড়েছে। কে নেই সেই জনপ্লাবনে? শিক্ষক, ডাক্তার, শ্রমিক, ব্যবসায়ী, গৃহবধূ সবাই। একদল ছেলেমেয়ে ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছে। অনেকের চোখেই জল। তারই মধ্যে বুক চাপড়াতে চাপড়াতে আকাশ বিদীর্ণ করে আর্তনাদ করতে করতে ছোট ছোট দল ঢুকছে। বোঝাই যাচ্ছে তারা অতি আপনজনকে হারিয়েছে। এই দেখ দেখ, বোমদাদু এসেছে, দেখ ওই দেখ আসছে বোমদাদু, দেখ। বোমদাদু না এটা? ওই ভিড়ের মধ্যেও বৃদ্ধকে দেখে মৃদু গুঞ্জন। দ্রুত একটা সরু রাস্তা হয়ে গেল। কাউকে কিচ্ছু বলতে হলো না, সবাই নিজে থেকেই সরে যেতে লাগলো। বৃদ্ধ লাঠি আঁকড়ে হাঁটতে হাঁটতে একেবারে হাসপাতালের সামনের প্রাঙ্গণে এসে দাঁড়ালেন। সেখানে শোয়ানো রয়েছে পরপর মৃতদেহ। বাতাসে এখনো ভাসছে তাজা রক্তের গন্ধ। পাশ থেকে কোনো এক মা বুক ফাটা কান্না জুড়েছে। আমার 19 বছরের ছেলেটা চলে গেল গো। বৃদ্ধ নির্বিকার, যেন এক প্রস্তর মূর্তি। চোখ কুঁচকে দেখছেন সবকিছু। ঠোঁট কাঁপছে অল্প। সামনে বিছানো পরপর মৃতদেহ। পা থেকে মাথা অবধি ঢাকা সাদা চাদরগুলো রক্তে ভিজে উঠেছে। দূরে দলামলা করে রাখা প্ল্যাকার্ড, স্কুল ব্যাগ, ছেঁড়া চটি, রক্ত মাখামাখি সবেতেই। পাশ থেকে মোহিত ভেজা স্বরে বলল, 7 মিনিট, মাত্র 7 মিনিটের মধ্যে 17 রাউন্ড গুলি চালিয়েছিল ওরা বোমদাদু। ঠিক 2:30টার সময় লাঠি চার্জ শুরু করেছিল, আর তার 5 মিনিট পর থেকে এলো পাথাড়ি গুলি। বৃদ্ধ ফতুয়ার পকেট হাতড়ে বের করলেন এক তোড়া ফুল। আসার পথে জিতেনকে দিয়ে তুলিয়েছেন। টকটকে লাল ফুল। কাঁপা কাঁপা হাতে তিনি সেই ফুল ছড়িয়ে দিতে লাগলেন মৃতদেহগুলোর ওপর। বিড়বিড় করছিলেন, দেশের সেনার হাতে দেশের লোক শহীদ হচ্ছে। কি গর্বের দিন আজ, কি গর্বের দিন। কান্না ক্রমেই জোরালো হচ্ছে। কমলার মা এসে পৌঁছেছেন। তিনি থেকে থেকে অজ্ঞান হয়ে যাচ্ছেন। 16 বছরের জল দেন তুমি না, কাল ম্যাট্রিক দিয়ে বাড়ি ফিরল, আরে আজ সে নেই হয়ে গেল, লাশ হয়ে গেল। ও প্রতিবে, প্রতিবে রে, ও যে বলতো কলেজে পড়াবে, পড়াবে না। ও প্রতিবে, বল না মা, বল না, উত্তর দে। ও কমলা, কমলা রে। মেজ দিদি প্রতিভা শোকে স্থবির। শক্ত করে ধরে রেখেছেন মাকে। ভণ্ড প্রেমিক, চুপ করে থাকো। গেও না ক্ষমার গান। ক্ষমার মূল্য তোমরা বুঝিবে। ভীরু যারা অপমান সহ পলে পলে মেষের মতন আসিলে অত্যাচারী মাতা ভগিনীরে ফেলিয়া কুটিরে দৌড় দাও তাড়াতাড়ি। পুলিশের টিকি
দেখিলে যাদের ভয় হয় বা ক্রোধ, হায় রে কপাল, তারাই কহিছে করুণাকারেও ক্রোধ। পৈতৃক প্রাণ বাঁচানো যাহার সকলের বড় কাজ, প্রেমের মহিমা উচ্চ কণ্ঠে গায়ে সে ভণ্ড আজ। এ হাত পা কাটা বিকলাঙ্গ ভারতবর্ষকে আমরা চেয়েছিলাম। বৃদ্ধ অবোধ চোখে চারপাশে তাকালেন। অনেকেই পরিচিত মুখ। কমলার মা বুক চাপড়ে কাঁদছেন আকাশ বিদীর্ণ করে। কমলা, কমলা রে, কোথায় গেলি মা? ফিরে আয়। ও কমলা, কমলা রে। পেঁকাটিও চলে গেল। ওই তো কটা হাড়গোড় ছিল, কোথায় গুলি করলো ওরা? শচীন্দ্রর বাবা মাও কাঁদছেন। কানাইলালের বউয়ের সিঁথির সিঁদুর চোখের জলে গোটা মুখে ছড়িয়ে গেছে। শিশুপুত্র বাবার লাশের কাছে দাঁড়িয়ে স্থির, চোখে জল নেই, কানে যেন তালা লেগেছে তার। বহুদিন পর সেই পুরনো খিঁচুনিটা ফিরে আসতে থাকে বৃদ্ধের শরীরে। গোটা দেহের স্নায়ুতন্ত্র যেন বিদ্রোহ করতে থাকে। একসময় যে মস্তিষ্ক ছিল তুখোড় মেধায় পরিপূর্ণ, সেই মস্তিষ্কের এমন কোনো অংশ নেই যাতে বারবার আঘাত করে নষ্ট করে দেওয়ার চেষ্টা হয়নি। আর কোনো রাসায়নিক বোমা যাতে কিছুতেই না তৈরি হতে পারে, সেই কল্পনায় কত নার্ভ যে ছিঁড়ে খুঁড়ে গেছে তারই অত্যা নেই। কয়েক দশকের পুরনো তীব্র যন্ত্রণা ছড়িয়ে পড়েছে বৃদ্ধের প্রতিটি কোষে। পেট গুলিয়ে যেন বেরিয়ে আসতে চাইছে নাড়ি ভুঁড়ি। বুকের ভেতর কেমন শ্বাস আটকে যাচ্ছে। কোনো মতে তাঁর হাত দুটো উঠে এলো কপালে। তারপর ঘোলাটে চোখে জিতেনের দিকে তাকালেন। আমায় আমায় লীলার কাছে নিয়ে চল। কয়েক মুহূর্ত মাত্র জিতেনের কাঁধেই এলিয়ে পড়লেন বৃদ্ধ উল্লাসকর। ততক্ষণে খবর পেয়ে ছুটতে ছুটতে এসে পৌঁছেছে মনোজ্যোতি। বৃদ্ধের সংসারে সেই অষ্টপ্রহর দেখভাল করে। বৃদ্ধকে এসে ধরে বলল, আমি একটুক্ষণ ছিলাম না, তার মধ্যেই এই কে নিয়ে এসেছে মেসোমশাইকে? বিশ্বাস করো মনাদা, আমি 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 আনতে চাইনি দাদুকে। বোমদাদু জোর করেই। মনা বিরক্ত মুখে কি বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই হন্তদন্ত হয়ে উপস্থিত হয়েছেন হাসপাতালের সুপার। চোখে মুখে আতঙ্ক আর দায়িত্বের ছাপ। বেড রেডি করাও, অক্সিজেন, স্ট্রেচার, জল দাও। দ্রুত এসে পড়ল একদল জুনিয়র ডাক্তার, ওয়ার্ড বয়, স্টেথোস্কোপ, রক্তচাপ মাপার যন্ত্র। খোলা প্রাঙ্গণেই শুরু হলো পরীক্ষা। বৃদ্ধের জ্ঞান ফিরে এলো কিছুক্ষণের মধ্যেই। খবর পেয়ে দ্রুত বাইরে বেরিয়ে এসেছেন ডেপুটি কমিশনার, পুলিশ সুপার, অতিরিক্ত ম্যাজিস্ট্রেট। সবার মুখেই থমথমে ভাব। এতক্ষণ তারা হাসপাতালের কনফারেন্স রুমে জরুরি মিটিং করছিলেন, সাজাচ্ছিলেন পরবর্তী পদক্ষেপের ধাপ। জনরোষ সামলাতেই হবে। এতগুলো পুলিশি হত্যা, মানুষ শোকে উন্মাদ প্রায়। কিন্তু তারই মধ্যে হঠাৎ করে এখন তাদের উদ্দেশ্য পাল্টে গেছে। মিনিট দশেকের মধ্যে লাল হুটার বাজিয়ে ঢুকছে দুধসাদা অ্যাম্বাসেডর। দরজা খুলে নামছেন জেলা শাসক, মাথায় টুপি, পরনে কোট প্যান্ট, মুখে সরকারি প্রোটোকলের কাঠিন্য। বৃদ্ধ মনার কোলে শুয়ে শুয়েই হাসলেন। অভিব্যক্তিতে যেন চুইয়ে পড়ল একদলা ব্যঙ্গ। তারপর চোখ বুঝলেন। জেলা শাসকের চোখে মুখে স্পষ্ট অস্বস্তি। তিনি ভাবছেন, এতগুলো প্রাণ চলে গেছে, আশা হয়নি। সরকারি নির্দেশিকা আসেনি এখনো, কিন্তু এখন আলাদা কথা। সত্যিই তাই। শিলচরের সবচেয়ে বিখ্যাত মানুষটি জ্ঞান হারিয়েছেন। এ নিয়ে লেখালেখি হলে বদলি একেবারে অনিবার্য। ফ্রিডম ফাইটার মিস্টার উল্লাসকর দত্ত। এক ঝলক বৃদ্ধের দিকে তাকিয়েই সসম্ভ্রমে মাথা নোয়ালেন তিনি। হ্যাঁ স্যার, ভাইটালস সব ঠিক আছে, ওনার এখন বিশ্রাম দরকার। মাথা নাড়লেন জেলা শাসক। তারপর আদেশ দিলেন,
ওনাকে এখনই বাড়ি পৌঁছে দিন। দ্রুত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা হোক, সঙ্গে একজন সিনিয়র চিকিৎসক থাকবেন। ব্যবস্থা যেন সর্বোচ্চ হয়, কোনো ত্রুটি যেন না থাকে। সঙ্গে থাকা অফিসাররা দ্রুত মাথা নেড়ে এগিয়ে গেলেন। অ্যাম্বুলেন্স রেডি হচ্ছে, ভরা হচ্ছে অক্সিজেন সিলিন্ডার। সেফ প্যাসেজের জন্য দুপাশে মোতায়েন করা হচ্ছে পুলিশ পিকেট। ওদিকে মৃতদের আত্মীয়দের কান্নায় যেন হাঁপ ধরেছে। ভারী হয়ে আসছে বাতাস। হঠাৎ সুপার ডাকলেন, স্যার, উনি তো হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। ব্যস্ত জেলাশাসক একে একে কথা বলছিলেন মৃতের পরিবারদের সঙ্গে। তিনি বিস্মিত চোখে তাকালেন। মিস্টার দত্ত, মিস্টার দত্ত, স্যার, স্যার দাঁড়ান। সত্যি ৭৬ বছরের বৃদ্ধ হাঁটা শুরু করেছেন। তাকে দুদিকে ধরে রয়েছে জিতেন আর মনা। গুনগুন করে কোনো এক সুর ভাঁজছেন বৃদ্ধ। শরীরে স্নায়ুর পুরনো অসুখ কেউটের মতো ছোবল মারছে, তবু তিনি পথ চলেছেন। হাসছেন আকাশ বাতাস কাঁপিয়ে, তারই সঙ্গে আওড়াচ্ছেন কোনো দুর্বোধ্য সংস্কৃত স্রোত। রাজ্ঞ প্রজাজ প্রতিপালয়েত স্বধর্মতো রক্ষতি সংপ্রজা যো হন্তিতা স্বমেব প্রজা স্বধর্মতো হত্যাপি আত্মানাম। যে রাজা প্রজাদের রক্ষা করে সে নিজেকেও রক্ষা করে, কিন্তু যে রাজা প্রজাদের হত্যা করে সে আসলে নিজেকেই হত্যা করে। তাকে যারা আজন্ম চেনে প্রত্যেকেই এই অট্টহাস্যের সঙ্গে পরিচিত। হাসতে হাসতে মাথা নাড়াচ্ছেন বৃদ্ধ। রে, আমি পাগল হতে পারি, লোভী নই। যে সরকার এতগুলো খুন করলো তাদের গাড়িতে উঠব? আমরা মরে মরে স্বাধীনতা আনতে চেয়েছিলাম, এখন তোরা মেরে মেরে এই পঙ্গু দেশটাকে চালা। হ্যাঁ, চলে না। আমার বউটা একা রয়েছে ঘরে। উল্লাসকর দত্ত, স্বাধীনতা সংগ্রামী উল্লাসকর দত্ত, নায়ক, এ কাহিনীর মহানায়ক। তার সেই সংগ্রামে জড়িয়ে পড়ার পিছনেও ছিল এক বাংলা বাঁচানোর তাগিদ। সময়টা ১৯ শতকের শেষ, বিংশ শতকের গোড়া। গোটা ভারতীয় উপমহাদেশে বাঙালি সেদিন সবার সেরা। রাজনৈতিক জ্ঞান, চেতনা, বুদ্ধিবৃত্তি, লেখাপড়া, বিজ্ঞান, সাহিত্য চর্চা সব দিকে বাঙালি এগিয়ে। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছে ২০ বছর হল। তার নেতৃত্বও মূলত বাঙালির হাতে। এক কথায় বাঙালি সেদিন সারা ভারতবর্ষকে পথ দেখায়। তবে বাঙালি জাতির এই প্রগতিশীল ও জাতীয়তাবাদী মনোভাবে বড়লাট লর্ড কার্জন খুবই ক্ষুব্ধ, আতঙ্কিত। তার মতে, এই বাঙালিরাই হলো যত অশান্তির উৎস। রাজনৈতিক চেতনা সম্পন্ন বাঙালি জাতিকে দুর্বল করে তবেই সারা ভারতে জাতীয়তাবাদী আন্দোলন ধ্বংস করতে হবে। কিন্তু কিভাবে? কার্জনের এই কিভাবে প্রশ্নের উত্তরই একদিন বদলে দিয়েছিল বাংলার ভাগ্য, বদলে দিয়েছিল সেই সময়ের একদল তরুণ শিক্ষিত মানুষের ভবিষ্যৎ। তাদের মধ্যেই ছিলেন উল্লাসকর। কি সিদ্ধান্ত নিলেন কার্জন? আর তাতেই বা কিভাবে বদলে গেল কেমিস্ট্রির ছাত্র উল্লাসকর দত্তর জীবন? আজ শুনলেন দেবারতী মুখোপাধ্যায়ের লেখা উল্লাসকর, পর্ব ১। নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, পরিচালনায় দেবলীনা আচার্য, বিশেষ তত্ত্বাবধানে সৌভিক গুহ সরকার, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনায় ভিজুয়াল অডিও। ভাষ্য স্পন্দন দাস, কানাইলাল, শুভায়ন রয়, কমলা,
প্রিয়দর্শিনী ভট্টাচার্য, মঙ্গলা শ্রুতি রয় আচার্য, বকুল বিহান ঘোষ, প্রতিভা শ্রেয়সী বন্দ্যোপাধ্যায়, জিতেন ব্রতদীপ মুখার্জি, উল্লাসকর বৃদ্ধ সমীর চরিত, কমলার মা গার্গী হর চট্টোপাধ্যায়, কার্জন সৌমিক মৈত্র এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।